রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর, দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের দুমকা শহরে 1908 সালের 19শে মে। 1928 সালে তাঁর প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এরপর তাঁকে আর থেমে থাকতে হয়নি। একে একে লিখে চলেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা আজও কালোত্তীর্ণ হয়ে আছে। মাত্র 48 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। Smoking and alcohol consumption is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বর্ষাকালে ভয়ানক কষ্ট হয়। ঘরের চালটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। মানসম্মান বজায় রেখে কিছু নারকেল পাতা আর তাল পাতা কুড়িয়ে সেগুলো চালের উপর বিছিয়ে কোনো লাভ হয়নি। বৃষ্টি নামলেই ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে। বিছানা গুটিয়ে ফেলতে হয়। ভাঙা বাক্স পেটরা কটা কোণে টেনে আনতে হয়। জামা কাপড়গুলো দড়ি থেকে টেনে নামিয়ে পুঁটলি করে কোথায় রাখলে যে ভিজবে কম তা নিয়ে মাথা ঘামাতে হয়। বড় ছেলেটা কাঁচা ঘুম ভেঙে কাঁদতে আরম্ভ করে। আদর করে তার কান্না থামানো যায় না। ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হয়েছে, কাঁদে না, কিন্তু ওদিকের দেয়ালে ঠেস দিয়ে বসে এমন করে চেয়ে থাকে যে নীলমণির ইচ্ছা হয় চড় মেরে তাকেও সে কাঁদিয়ে দেয়। এতক্ষণ ঘুমানোর পর 1 ঘন্টা জেগে বসে থাকতে হলো বলেই কি ওর চাহনি? আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঘরের চাল 7 বছর মেরামত হয়নি। ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমনকি অপরাধ যে মেয়েটা তাকেও ওরকমভাবে নিঃশব্দে গঞ্জনা দেবে। ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকিয়ে নিভা একবার এধার একবার ওধার করে বেড়াচ্ছিল। হঠাৎ বলল, ওগো, ছাতিটা একবার ধরো, ভিজে গেল যে। লক্ষ্মী, ধরো একবার ছাতিটা খুলে, ওরও কি শেষে নিউমোনিয়া হবে? নীলমণি চোখ না খুলেই বলল, হয়তো হবে, বাজবে। বালাই ষাট, শ্যামা, তুইও তো ধরতে পারিস ছাতিটা একটু। শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিভার মাথার উপর ধরল। ছাতি মেলবার বাতাসে প্রদীপের শিখাটা কেঁপে উঠল। প্রদীপে তেল পুড়ছে। অপচয়, কিন্তু উপায় নেই। চাল ভেদ করা বাদলে ঘর যখন ভেসে যাচ্ছে, তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন। জিনিসপত্র নিয়ে মানুষগুলি একন ওকন করবে কেমন করে? নীলমণি হুকুম দিল, এক ছিলাম তামাক দে তো শ্যামা। ছাতিটা ধরো তবে। নীলমণি আকাশের বজ্রের মতো ধমকে উঠল, ফেলে দে ছাতি, চুলোয় গুজে দে। আমি ছাতি ধরবো, তবে উনি তামাক সাজবেন। আরাম জাদি। তামাক অবিলম্বে হাতের কাছে এগিয়ে এলো। ঘরের পশ্চিম কোণ দিয়ে কলের জলের মতো মোটা ধারায় জল পড়ে ইতিমধ্যেই বালতি ভরে গেছে। সেই জলে হাত ধুয়ে শ্যামা বলল, তামাক আর একটুখানি আছে বাবা। এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দেওয়ার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চেপে যেতে হলো। নীলমণি ভাবল, বিনা তামাকে এই গভীর রাত্রির লড়াই জিতব কেমন করে? ছেলের কান্না 2 কানে তীরের ফলার মতো বিঁধে থাকবে। মেয়েটার মুখের চাহনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লেগে থাকবে। নিউমোনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চেয়ে দেখতে দেখতে মনে হবে বেঁচে থাকাটা শুধু আজ এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন। আর ঘরে এখন তামাক আছে একটুখানি। তামাক আনানো হয়নি কেন জিজ্ঞাসা করতে গিয়ে নীলমণি চুপ করে রইল।
প্রশ্ন করা অনর্থক, কারণ পরশু হতে নিজেই সে জবাব সৃষ্টি করে রেখেছে। পয়সা নেই। ছেলেটা বিকালে 1 পয়সার মুড়ি খেতে চেয়ে পায়নি। তামাকের পয়সা কোথা থেকে আসবে? নিজে গেলে হয়তো দোকান থেকে ধারে আনতে পারত। কিন্তু নীলমণি মনে মনে খুশি হয়ে ভাবে, এতক্ষণে একটা জুৎসই ছুতো পাওয়া গেছে। পরক্ষণেই গর্জে উঠল, তামাক নেই তা বিকালে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। আমি দেখিনি বাবা? কেন দেখনি বাবা? চোখের মাথা খেয়েছিলে? সারাদিন তুমি নিজেই তো তামাক সাজিয়ে নিয়েছো, আমি তো একবারও তামাক সাজাইনি বাবা। তা সাজাবে কেন? বাপের জন্য তামাক সাজালে তোমার সোনার অঙ্গ ক্ষয়ে যাবে যে। নীলমণির কান্না আসছিল। মুখ ফিরিয়ে সহসা উদ্গত অশ্রু সে অনেক কষ্টে দমন করে নিল। না আছে তামাক, না থাক। পৃথিবীতে তার কী বা আছে যে তামাক থাকলেই সব দুঃখ দূর হয়ে যেত? বাইরে যেন অবিরল ধারে জল পড়ছে না, ঘরের বায়ু যেন সাহারা থেকে আসছে। নীলমণির চোখ মুখ এত জ্বালা করছিল। খানিকক্ষণ হতেই তার হাঁটুর উপর জল পড়ছিল টপ টপ করে। অঞ্জলি পেতে নীলমণি গুনে গুনে জলের ফোঁটাগুলি ধরতে লাগল। সিদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নেড়ে সে কি বলল, ঘরের কেউই তা শুনতে পেল না। ছেলে মানুষের মতো তার জলের ফোঁটা সঞ্চয় করার খেলাটাও কেউ চেয়ে দেখল না। কিন্তু হাতে খানিকটা জল জমলেই তাই দিয়ে মুখ ধুতে গিয়ে নীলমণি ধরা পড়ে গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করল দুজনেই। শ্যামা বলল, ও কি করছো বাবা? নিভা বলল, পাতা পচা গলা টিনের চাল ধোয়া জল। হ্যাঁ গো, ঘেন্নাও কি নেই তোমার? হোক না পচা জল, চাল ধোয়া জল তো এও হয়তো কাল জুটবে না নিভা। একে সূক্ষ্ম রসিকতা মনে করে নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করল। এমন অবস্থাতেও রসিকতা করতে পারে, মনের জোর তো তার সহজ নয়। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে এনে নিভার মুখের দিকে পুনরায় চাইতে গিয়ে কিন্তু তার হাসি ফুটল না। নিভার দৃষ্টির নির্মমতা তাকে আঘাত করল। অবিকল শ্যামার মতো চেয়ে আছে। এত দুঃখ, এত দুর্ভাবনা ওর চোখের দৃষ্টিকে কোমল করতে পারেনি, উদ্ভ্রান্ত করে তুলতে পারেনি। রূঢ় ভর্ৎসনা আর নিঃশব্দ অসহায় নালিশ ভরে রেখেছে। নীলমণি মুষড়ে পড়ল। সব অপরাধ তার। সে ইচ্ছা করে নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করেছে। খাদ্যের প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের গৃহকোণে ওই সে স্বাদ করে দুর্ভিক্ষ এনেছে। ঘরের চাল পচিয়ে ফুটো করেছে সে। তার ইচ্ছাতে রাত দুপুরে মুষলধারে বৃষ্টি নেমেছে। শুধু তাই নয়, ওদের সমস্ত দুঃখ দূর করার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করে হোক, মনে মনে নিঃশব্দে হোক, ফুসমন্তরটি আওড়ে দিলেই তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হয়ে যায়। আর ঘরের কোণের ওই ভাঙা বাক্স তা চোখের পলকে মস্ত লোহার সিন্দুক হয়ে ভিতরে টাকা ঝমঝম করতে থাকে। টাকার ঝমঝমানিতে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শোনার উপায় থাকে না। কিন্তু মন্ত্রটা সে ইচ্ছা করেই বলছে না। ঘণ্টাখানেক এমনিভাবেই কেটে গেল। নিভা একসময় জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, রাত কত? তা হবে 2-3 হবে। একটা কিছুর ব্যবস্থা করো। সারা রাত জল না ধরলে এমনি বসে বসে ভিজবো। বসে বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। নিভা আর কিছু বলল না। ছেঁড়া আলোয়ানটি দিয়ে কোলের শিশুকে আরো ভালো করে ঢেকে রুক্ষ চুলের উপর খসে পড়া ঘোমটাটি তুলে দিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়ার অভ্যাস সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। ছাতা ধরে আর দাঁড়িয়ে থাকতে না পেরে শ্যামা তার পা ঘেঁষে বসে পড়েছিল। তার মধ্যে মধ্যে শিহরণটা নিভা টের পেতে থাকল। কাঁপছিস কেন শ্যামা? শীত করছে? শ্যামা কথা বলল না, একটু মাথা নাড়ল মাত্র। নিভা বলল, তবে ভালো করেই ছাতিটা ধর বাবু, খোকার গায়ে ছিটে লাগছে।
আঁচল দিয়ে সে খোকার মুখ মুছিয়ে দিল। ফিসফিস করে সে আপন মনে বলল, কত জন্ম পাপ করেছিলাম, এই তার শাস্তি। নীলমণি শুনতে পেল, কিন্তু কিছু বলল না। মন তার সজাগ, নির্মমভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়ে দুই চোখকে সে অর্ধেক আবৃত করে রেখেছে। দেখলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমোচ্ছে। কিন্তু নীলমণি সবই দেখতে পায়। তার স্তিমিত দৃষ্টিতে নিভার মুখ ত্যাচ্চা হয়ে বেঁকে যায়, প্রদীপের শিখাটা ফুলে ফেঁপে ওঠে, দেয়ালের গায়ে ছায়াগুলি সহসা জীবন পেয়ে দূরে উঠতে শুরু করে। মুখ না ফিরিয়েই নীলমণি দেখতে পায় ঘরের ও কোণে গুটিয়ে রাখা বিছানার উপর উপুর হয়ে নিমু ঘুমিয়ে পড়েছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করছে। দুই পা মেঝের জলস্রোতে প্রসারিত করে আকাশের গলিত মেঘে অর্ধেকটা শরীর ভিজতে ভিজতে ওইটুকু ছেলের অমন করে ঘুমিয়ে পড়ার আর কি মানে হয়? এর চেয়ে ও যদি নাকিসুর টেনে টেনে শেষ পর্যন্ত কাঁদতে থাকত, তাও নীলমণির ভালো ছিল। এ সহ্য হয় না। সন্ধ্যায় ও পেট ভরে খেতে পায়নি। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করে পেটের জ্বালায় চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়েছিল। হয়তো ওর রূপকথার পোষা বিড়ালটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার ওকে চুরি করে এনে দিতে পারেনি। হয়তো ঘুমের মধ্যেই ওর গালে চোখের জলের শুকনো দাগ আবার চোখের জলে ভিজে গিয়েছিল। এত রাত্রে দুঃখের এই প্রকৃত বন্যায় ভাসতে ভাসতে ও তবে ঘুমোয় কোন হিসাবে? নিমুকে তুলে দে তো শ্যামা। নিভা প্রতিবাদ করে বলল, কেন তুলবে কেন? ঘুমোচ্ছে ঘুমোক। ঘুমোচ্ছে না ছাই, ইয়ারকি দিচ্ছে, ঢং করছে। হ্যাঁ, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে, যেমন তোমার কথা। ঢং করার মতো সুখে আছে কি না? আধ ঢাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করে ফেলল। ওরা যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি বলবে না। খানিক পরে নিভা বলল, দেখো, এমন করে তো আর থাকা যায় না। সরকারদের বাইরের ঘরটাতে উঠে গে চলো। নীলমণি চোখ না খুলেই বলল, না। নিভা রাগ করে বলল, তুমি যেতে না চাও থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। নীলমণি চোখ মেলে তাকালো। নিভা বলল, বললে আর করছো শুনি? রাত দুপুরে বিরক্ত করলে অমন সবাই বলে থাকে। নীলমণি ব্যঙ্গ করে বলল, বলে থাকে? রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে? এ কি জ্বালাতন! ওইটুকু শিশুর জন্য একটু শুকনো ন্যাকড়া চাইলে বলে থাকে জামা কাপড় সব ভিজে, ময়লা হবার ভয়ে ফরাস তুলে দিয়ে ছেঁড়া 17 ইঞ্চি অতিথিকে পেতে দেয়। যেতে হবে না, ব্যাস। নিভা অনেক সহ্য করেছে, এবার তার মাথা গরম হয়ে গেল। নিভা বলল, ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুজবার ঠাঁই দিতে পারে না, অমন মান অপমান জ্ঞান কি জন্যে? আজ বাদে কাল ভিক্ষে করতে হবে না? চুপ! এক ধমকেই নিভা অনেকখানি ঠান্ডা হয়ে গেল। বলল, চুপ করে আছি চিরটাকাল, অন্য মানুষ হলে। হাতের কাছে ঘটিটা তুলে নিয়ে নীলমণি বলল, চুপ, একদম চুপ! আর একটি কথা বললে খুন করে ফেলবো। কেউ কথা বলছে না। নিভা একেবারে নিভে গেল। শ্যামা ঢুলতে আরম্ভ করেছে। বাপের গর্জনে সে চমকে সজাগ হয়ে উঠল। কান পেতে শুনে বলল, মা, ভুলু দরজা আঁচড়াচ্ছে। গরিবের মেয়ে, হা ঘরের বউ। নিভার মেরুদণ্ড বলতে কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের উপর ঝাঁঝ দিয়ে ওঠার পক্ষে তাই যথেষ্ট। আঁচড়াচ্ছে তো কি হবে, কোলে তুলে নিয়ে এসে নাচ। ভালো করে ছাতিটা ধরে থাক শ্যামা, মেরে পিঠে চামড়া তুলে নেব। আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ পাংশু হয়ে গেল। সে মিনতি করে বলল, মেরো না বাবা, দরজা না খুললে ও আপনিই চলে যাবে। তোকে মাতব্বরি করতে হবে না, বুঝলি? চুপ করে থাক। বাঁ পাটি আংশিকভাবে অবশ। হাতে ভর দিয়ে নীলমণি কষ্টে উঠে দাঁড়ালো। ঘরের কোণায় তার মোটা বাঁশের ঠেস দেওয়া ছিল। খোঁড়াতে খোঁড়াতে গিয়ে লাঠিটা সে আয়ত্ত করল।
উঠানবাসী লোমহীন নির্জীব কুকুরটার উপর তার সহসা এত রাগ হয়ে গেল কেন কে জানে। বেচারি খেতে পায় না, কিন্তু প্রায়ই অদৃষ্টে প্রহার জোটে, তবু সে এখানেই পড়ে থাকে, সারা রাত শিয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখলে এতদিনে ওর অক্ষয় স্বর্গলাভ হয়ে যেত। কিন্তু নীলমণি কুকুরটাকে দেখতে পারে না। ধুঁকতে ধুঁকতে লাঠি ঝাঁটা খেয়ে মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর সকরুণ লড়াই চেয়ে দেখে, তার ঘৃণা হয়, গা জ্বালা করে। শ্যামা আবার বলল, মেরো না বাবা, আমি তাড়িয়ে দিচ্ছি। নীলমণি দাঁতে দাঁত ঘষে বলল, মারবো, মার খেয়ে আজ রেহাই পাবে ভেবেছিস? আজর ভবযন্ত্রণা দূর করে ছাড়বো। ভবযন্ত্রণা নিঃসন্দেহে, কিন্তু শ্যামা শুনবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে। ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হয়ে থাকে। তার বুকে ভাষা আছে, মনে আশা আছে। ভবযন্ত্রণা সহ্য করতে তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তিই হয়। ওইটুকু শক্তি দিয়ে সে বর্তমান জীবন থেকেও রস নিংড়ে বের করে। হোক পানসা, এও তুচ্ছ নয়। ভুলুর মতো কুকুরটিকেও মরার অথবা মারার কল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার। তার সহ্য হয় না। ছাতি ফেলে উঠে এসে শ্যামা নীলমণির লাঠি ধরল, কান্নার উপক্রম করে বলল, না বাবা, মেরো না বাবা, তোমার পায়ে পড়ি বাবা। নীলমণি গর্জন করে উঠল, লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি। মেরো না বাবা, মেরো না বাবা। না বাবা, না বাবা, না। শ্যামা লাঠি ছাড়ল মেরো না। না বাবা। তারও কি আজ মাথার ঠিক আছে? লাঠি ধরে রেখে সে বারবার নীলমণির পায়ে পড়তে লাগলো। নিভা বলল, পায়ে পড়ি বাবা। জেদ মেয়ের, ছেড়ে দে না বাবু লাঠিটা। রাগে কাঁপতে কাঁপতে নীলমণি বলল, জিদ বার করছি। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছেড়ে দিতে হলো, কিন্তু বেড়ার ঘরের বেড়ার অনেকগুলি বাতাই আলগা ছিল। মেয়েকে মেরে নীলমণির মন এত খারাপ হয়ে গেল তা বলার নয়। না মেরে অবশ্য উপায় ছিল না। ওরকম রাগ হলে সে কখনো সামলাতে পারে না, পারবেও না। মন খারাপ হওয়ার কারণটা হয়তো ভিন্ন, কে বলতে পারে। মেয়েকে না মেরেও তো মাঝে মাঝে তার মরতে ইচ্ছে করে। জীবনে লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যু, শোকের অভাব নেই। মন খারাপ হওয়ার কারণ জেগে থাকার প্রত্যেকটা মুহূর্তে এবং ঘুমানোর সময় দুঃস্বপ্নে। কয়েক মিনিট আগে বৃষ্টি একটু ধরে এসেছিল। হঠাৎ আগের চেয়েও জোরে আরম্ভ হয়ে গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকল না। লণ্ঠনে তেল আছে শ্যামা? শ্যামা একবার ভাবল, চুপ করে থেকে রাগ আর অভিমান দেখায়, কিন্তু সাহস পেল না। একটুখানি আছে বাবা। জাল তবে। লণ্ঠন কি হবে? সরকারদের বাড়ি যাব। ফের চেপে বৃষ্টি এলো, দেখছো না? যেন সরকারদের বাড়ি যেতে নিভাই বারণ করেছিল। শ্যামা বলল, দেশলাই কোথায় রাখলে মা? কেন, পিদিম থেকে বুঝি লণ্ঠন জ্বালানো যায় না? চোখের সামনে পিদিম জ্বলছে, চোখ নেই? ওর জ্ঞানগম্যে কিছু আছে? নিজের মুখের কথাগুলি খচখচ করে মনের মধ্যে বেঁধে। এ যেন তোতা পাখির মতো, অভাবগ্রস্তের মানানসই মুখস্থ বুলিয়া ওড়ানো। বলতে হয় তাই বলা, না বললে চলে না সত্য, কিন্তু আসলে বলে কোনো লাভ নেই। 7 বছরের পুরনো লণ্ঠন জ্বালানো হলো। নীলমণি মাথা নেড়ে বলল, না বাপু, ছাতিতে আটকাবে না। আর একখানা কাপড় জড়িয়ে নি। দে তো শ্যামা, শুকনো কিছু দে তো। হ্যাঁ, আর এক কাজ কর, 2-3টে কাপড় পুটুলি করে নে। ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে। আর হ্যাঁ, আমার দোক্তার কৌটোটা নিস। হুকোটা নিতে পারবি শ্যামা? লক্ষ্মী মা আমার, পারবি? জল ফেলেই নে না, ওখানে গিয়ে ভরে নিলেই হবে। জলের কি অভাব? তামাকটা ফেলে যাস না ভুলে। সব ব্যবস্থাই হলো। নিমুর কান্নায় কর্ণপাত না করে তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দিয়ে পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপিয়ে দেওয়া হলো। দরজা খুলে তারা উঠোনে নেমে গেল। উত্তরের ভিটার ঘরখানা গত বৎসরও খাড়া ছিল, এবারকার চতুর্থ ঝড়ে পড়ে গেছে।
সময় মতো অন্তত দুটি খুঁটি বদলাতে পারলে এটা ঘটত না। ভুলু বোধ হয় ওই ভগ্নস্তূপের মাঝেই কোথাও মাথা গুঁজেছিল, মানুষের সাড়া পেয়ে বাইরে বেরিয়ে এলো। তখন ঘরের দরজায় তালা লাগানো হয়ে গেছে। দরজা আঁচড়িয়ে ভুলু সারাক্ষণ কান্নার সঙ্গে কুকুরের ভাষায় বলতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো। বাড়ির সামনে একটুখানি কাদা, তারপরেই পিছলে এঁটেল মাটি ছেলে নিয়ে আছাড় খেতে খেতে বেঁচে গিয়ে নিভা দেবতাকেই গাল দিতে আরম্ভ করে দিল। কষ্ট নীলমণিরই বেশি। শুকনো ডাঙাতেই বাঁ পায়ের পদক্ষেপটি তাকে চট করে ডিঙিয়ে যেতে হয়। এখন তার বাঁ পা আর লাঠি দুই কাদায় ঢুকে যেতে লাগলো। লাঠি টেনে তুললে পা আটকে থাকে, পা তুললে লাঠি পোঁতা হয়ে যায়। নিভার তাকিয়ে দেখার অবসর নেই। শ্যামার ঘাড়ে কাপড়ের হুঁকা, কলকি, লণ্ঠন আর নিমুর ভার। তবু শ্যামাই নীলমণির বিপদ উদ্ধার করে দিতে লাগল। ঘোষেদের পুকুরটা পাক দিলে সরকারদের বাড়ি। পুকুরটা ভরে গিয়ে পাড় ছাপিয়ে উঠেছে। পশ্চিম কোণার প্রকাণ্ড তেঁতুল গাছটার তলা দিয়ে ৩-৪ হাত চওড়া এক সংক্ষিপ্ত স্রোতস্বিনী সৃষ্টি হয়েছে। তেঁতুল গাছটির জমকালো আবছা চেহারা দেখলে গা ছমছম করে। ভরপুর পুকুরের বুকে শ্যামার হাতের আলো যে লম্বা সোনালি পাত ফেলেছে, প্রত্যেক মুহূর্তে হাজার হাজার বৃষ্টির ফোঁটায় তা অজস্র টুকরোয় ভেঙে যাচ্ছে। নীলমণি থমকে দাঁড়ালো, কাতর স্বরে বলল, ও শ্যামা, পার হব কি করে? জল বেশি নয় বাবা, নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি, চলে এসো। সুখের বিষয়, স্রোতের নিচে কাদা ধুয়ে গিয়েছিল। নীলমণির পা অথবা লাঠি আটকে গিয়ে তাকে বিপন্ন করল না। তবু এতখানি সুবিধা পাওয়া সত্ত্বেও নীলমণির দুচোখ একবার সজল হয়ে উঠল। বাইরে বের হওয়ার সময় যে কাপড়টা গায়ে জড়িয়ে নিয়েছিল, এখন তা ভিজে গায়ের সঙ্গে আটকে গেছে। খানিকক্ষণ থেকেই জোর বাতাস উঠেছিল। নীলমণির শীত করতে লাগল। জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পাশ ফিরে পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলছে, সপরিবারে অক্ষম দেহটা টেনে টেনে সে তখন চলেছে কোথায়? যে প্রকৃতির অত্যাচারে ভাঙা ঘরে টিকতে না পেরে তাকে আশ্রয়ের খোঁজে পথে নেমে আসতে হলো, সেই প্রকৃতির দেওয়া নির্মমতায় হয়তো সরকাররা দরজা খুলবে না, ঘুমের ভান করে বিছানা আঁকড়ে পড়ে থাকবে। না, নীলমণি আর যুঝে উঠতে পারল না। তার শক্তি নেই, কিন্তু আক্রমণ চারিদিক থেকে, পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা, শীত, বর্ষা, রোগ, বিধাতার অনিবার্য জন্মের বিধান, সে কোন দিক সামলাবে? সকলে যেখানে বাঁচতে চায়, লাখো মানুষের জীবিকা একা জমাতে চায়, কিন্তু কাউকেও বাঁচাতে চায় না, সেখানে সে বাঁচবে কিসের জোরে? স্রোত পার হয়ে গিয়ে লণ্ঠনটা উঁচু করে ধরে শ্যামা দাঁড়িয়ে আছে। পাশেই ভরাট পুকুরটা বৃষ্টির জলে টকবক করে ফুটছে। নীলমণি সাঁতার জানত না, কিন্তু জানত যে পুকুরের পাড়টা এখানে একেবারে খাড়া। একবার গড়িয়ে পড়লেই অথই জল, আর উঠে আসতে হবে না। নিভা তাড়া দিচ্ছিল। শ্যামা বলল, বাবা তাড়াতাড়ি চলে এসো, দাঁড়ালে কেন? নীলমণি চলতে আরম্ভ করল। ডাইনে নয়, বাঁয়েও নয়, সাবধানে সোজা শ্যামার দিকে। হঠাৎ শ্যামা চিৎকার করে উঠল, মাগো সাপ! পরক্ষণে আনন্দে গদগদ হয়ে বলল, সাপ নয় গো, সাপ নয়, মস্ত শোল মাছ ধরেছি বেটাকে। কি পিচ্ছিল! তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করে নীলমণি বলল, শক্ত করে ধর, 2 হাত দিয়ে ধর, পালালে কিন্তু মেরে ফেলবো শ্যামা। সরকাররা বছর 3 দালান তুলেছে। এখনো বাড়ির সকলে বাড়ি বাড়ি করে পাগল। বলে, বেশ হয়েছে না, দোতলায় 2খানা ঘর তুললে ব্যাস, আর দেখতে হবে না। সরকার মশাই, সরকার মশাই, ও সরকার মশাই,
সরকারমশাই। অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাইরের ঘরের দরজা খুলল। বলল, দরজাটা খোলেন। ব্যাপার কি, ডাকাত নাকি? না ভাই, আমরা ঘরে তো টিকতে পারলাম না ভায়া, সব ভেসে গেছে। ভাবলাম তোমাদের বৈঠকখানায় তো কেউ শোয় না, রাতটুকু ওখানেই কাটিয়ে আসি। সন্ধেবেলা এলেই হতো। সন্ধ্যায় কি বৃষ্টি ছিল ভাই? দিব্যি ফুটফুটে আকাশ, মেঘের চিহ্ন নেই। রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানত। নিভা ছাতি বন্ধ করে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল। মাসিকের ছবির সদ্য স্নাতার অবস্থায় পড়ে শ্যামা লজ্জায় মার সঙ্গে মিশে গেছে। নিভার এটা ভালো লাগছিল না, কিন্তু বড় ছেলের সামনে কিছু বলার উপায় নেই। বড় ছেলে বলল, বেশ থাকুন, কিন্তু চৌকি পাবেন না। চৌকিতে আমার পিসে শুয়েছে, আপনাদের মেঝেতে শুতে হবে। তা হোক ভাই, তা হোক, ভিজতে না হলেই ঢের। একখানা কম্বল টম্বল। ওই কোণে চট আছে। বড় ছেলে বাড়ির মধ্যে চলে গেল। নীলমণি ঝাঁঝালো হাসি হেসে বলল, দেখলে, তখনই বলেছিলাম শুধু মারতে বাকি রাখবে। ঘরে যে থাকতে দিয়েছে তাই ভাগ্যি বলে যেন। নীলমণি তৎক্ষণাৎ সুর বদলে বলল, তা ঠিক, তা ঠিক। ঘরে অর্ধেকটা জুড়ে চৌকি পাতা। বড় ছেলের পিসে আগাগোড়া চাদর মুড়ি দিয়ে তাতে কাত হয়ে শুয়ে আছে। শ্যামা লণ্ঠনটা মাটিতে নামিয়ে রেখেছিল বলে চৌকির উপর আলো পড়েনি। তবু এবাড়ির বড় আত্মীয়কে ফরাস তুলে নিয়ে শুধু শতরঞ্চির উপর শুতে দেওয়া হয়েছে। এতটুকু টের পেয়ে নীলমণি একটু খুশি হল। বড় ছেলের পিসে, আপনার লোক, সে যদি ওরকম ব্যবহার পেতে পারে, তবে তারা যে লাথি ঝাঁটা পায়নি এই আশ্চর্য। চারিদিকে চেয়ে নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পেল। সুখসজ্জা না জুটুক, নিবাত শুষ্ক মনোরম আশ্রয় তো জুটেছে। ঘরের একটিমাত্র ছোট জানলা খোলা ছিল, নিভা ইতিমধ্যে সেটি বন্ধ করে দিয়েছে। বাস, বাইরের সঙ্গে আর তাদের কোনো সম্পর্ক নেই। আকাশ তো আজ এক রাত্রেই গলে নিঃশেষ হয়ে যাক, ঝড় উঠুক, শিল পড়ুক, পৃথিবীর সমস্ত খড়ের ঘরগুলি ভেঙে পড়ুক, তারা টেরও পাবে না। নীলমণির মেজাজ যেন ম্যাজিকে ঠান্ডা হয়ে গেছে। তার কণ্ঠস্বর পর্যন্ত মোলায়েম শোনাল। ও শ্যামা, দাঁড়িয়ে থাকিস নি মা, চটগুলি বিছিয়ে দে চট করে, একটু গড়াই। আহা, ভিজে কাপড়টা ছেড়েই নি আগে, মারামারির কি আছে? এতক্ষণই গেল, না হয় আরও খানিকক্ষণ যাবে। ওগো, শুনছো শুনছো? দাও না, খোকাকে চৌকির এক পাশে একটু শুইয়ে দাও না, দিয়ে তুমিও কাপড়টা ছেড়ে ফেলো। ভদ্রলোক ঘুমোচ্ছে, অত লজ্জাটা কিসে শুনি? লজ্জা করে তো দরজা খুলে বারান্দায় চলে যাও না। কাপড় ছাড়া হলো। বাইরে এখন পুরোদমে ঝড় উঠেছে। ঘরের কোথাও এতটুকু ছিদ্র নেই, কিন্তু বাতাসের কান্না শোনা যায়, চাপা একটানা শাঁসা শব্দ। তাদের, নীলমণি আর তার পরিবারকে নাগালের মধ্যে না পেয়ে প্রকৃতি যেন ফুঁসছে। নীলমণির মনে হলো, এরকম শাসানো, পঞ্চভূতের মধ্যে যার ভাষা আছে, সে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলে বলছে, আজ বেঁচে গেল, কিন্তু কাল, কাল কি করবে? পরশু, তারও পরদিন। শ্যামা চট বিছাতে গিয়ে বলল, মাগো, কি গন্ধ! নে, ঢং করতে হবে না, তাড়াতাড়ি কর। আহা, ঝেড়ে ঝেড়ে পাতনা। না না, ঝাড়িস নি, ধুলো চারিদিক অন্ধকার হয়ে যাবে। নিভা ছেলেকে স্তন দিচ্ছিল। কথাটা শেষ করেই সে ধমক মেরে চৌকির দিকে পিছন করে বসল। নীলমণি চেয়ে দেখল, বড় ছেলের পিসে চাদর ফেলে চৌকিতে উঠে বসেছে। লণ্ঠনের স্তিমিত আলোয় পিসের মূর্তি দেখে নীলমণি শিউরে উঠল। একটা সব যেন সহসা বেঁচে উঠেছে। মাথার চুল প্রায় ন্যাড়া করে দেওয়ার মতো ছোট ছোট করে ছাঁটা, চোখ যেন অর্ধেকটা ভিতরে চলে গেছে। গালের ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হয়ে আছে,
বুকের সবগুলি পাঁজর চোখ বুজে গোনা যায়। বুকের বাঁ পাশে কি একটা ঠিক চামড়ার নিচেই হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। পিষে নিঃশ্বাসের জন্য হাঁপাচ্ছিল। খানিক পরে ক্ষীণ স্বরে বলল, একটা জানলা খুলে দিন। শ্যামা আরো বেশি ভয়ে ভয়ে বলল, ঝড় হচ্ছে যে বাবা। হোক, খুলে দে। শ্যামা পশ্চিমের ছোট জানলাটি খুলে দিল। ঝড় পূব দিক থেকে আসছিল। মাঝে মাঝে এলোমেলো একটু বাতাস আর ছিটেফোঁটা একটু বৃষ্টি ঘরে ঢোকা ছাড়া জানলাটি খুলে দেওয়ার বিশেষ কোনো মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ভীরু নিভা ছেলের গায়ে আরেক পরত কাপড় জড়িয়ে দিল। পিষে বলল, ঘুমের ঘরে কখন চাদর মুড়ি দিয়ে ফেলেছি। আরেকটু হলেই দম আটকাতো বাপ। আপনার অসুখ আছে নাকি? পিষে ভর্ৎসনার চোখে চেয়ে বলল, খুব মোটা সোটা দেখছেন বুঝি? অসুখ না থাকলে মানুষের এমন চেহারা হয়? 4 বছর ভুগছি মশাই, মরে আছি একেবারে। জম্বেটাও কানা। এত লোককে নিচ্ছে, আমায় চোখে দেখতে পায় না। যে কষ্টটা পাচ্ছি মশাই, শত্রুও জানো। ব্যাপারটা কি? টের পান না? এমন শ্বাস টানছি, দেখতে পান না? ভাবেন কেন? আপনার কি? যার হয় সে বোঝে। বোঝা গেল পিষের মেজাজটা খিটখিটে। নীলমণি নম্রভাবে বলল, আহা, সেরে যাবে। ভালো মতো চিকিৎসা হলেই সেরে যাবে। সারবে? আম কাঠের তলায় গেলে সারবে। চিকিৎসার কি আর কিছু বাকি আছে মশাই? ডাক্তার কবরেজ জল পড়া কিচ্ছুটি বাদ যায়নি। আর 4 বছর ডাঙায় ভোলা মাছের মতো খাবি খাচ্ছি, কোনো বেটাও সারাতে পারলো? কথার মাঝে মাঝে পিষে হাঁপুরের মতো শ্বাস টানে। একবার থেমে গিয়ে ডাঙায় তোলা মাছের মতোই চোখ কপালে তুলে খাবি খায়। নীলমণির গায়ে কাঁটা দিতে লাগল। বাতাস, পৃথিবীতে কত বাতাস, তবুও ফুসফুস ভরাতে পারে না। অন্নপূর্ণার ভাঁড়ারে সে উপবাসী। 50 মাইল গভীরে বায়ুস্তরে ডুবে থেকে ওর দম আটকাল। পিষে বলল, কি করে জানেন? বলে ভয় কি সেরে যাবে? বলে টাকা নেয়, চিকিৎসা করে। শেষে বলে, না বাপু, তোমার সারবে না, এসব ব্যারাম সারে না। আমি বলি, ওরে চোর ডাকাত ছোচর দল, সারাতে পারবি না তো মেরে ফেল, দে মরবার ওষুধ দে। উত্তেজনায় পিষে জোরে জোরে হাঁপাতে লাগল। নীলমণি কথা বলল না। তার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলই মিটমিট করে চলল। তেল কমে আসায় আলোটা দপদপ করছে, এখনই নিভে যাবে। ছেলেকে বুকে জড়িয়ে হাতকে বালিশ করে নিভা দুর্গন্ধ ছেঁড়া চটে কাঠ হয়ে শুয়ে পড়েছে। শ্যামা বসে বসে ঝিমাচ্ছে। নীলমণির হুঁকা কলকি শ্যামা জানলায় নামিয়ে রেখেছিল। আলোটা নিভে যাওয়ার আগে নীলমণি বাকি তামাকটুকু সেজে নিল। তারপর ঠেস দিয়ে আরাম করে পিষের শ্বাস টানার মতো শাঁ শাঁ করে জলহীন হুঁকোয়
তামাক টানতে লাগল। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস।